তারেক রহমানের সরকারের বয়স 2 মাস পেরিয়েছে মাত্র। কোন রকম ফিজিবিলিটি স্টাডি, বিশেষজ্ঞ মতামত ছাড়াই সরকার $3 বিলিয়ন পদ্মা ব্যারেজ করার ঘোষণা দিয়েছে। শেখ হাসিনা পদ্মা ব্রিজ করেছিল না, পদ্মা ব্যারেজ তো করতেই হবে। খুনের অভিযোগে অভিযুক্ত সরকারের সড়ক ও সেতু মন্ত্রী বলে দিল যে ফিজিবিলিটি হয়ে গেছে। কখন শুরু করেছিল ফিজিবিলিটি? $3 বিলিয়ন কোন প্রজেক্টের ফিজিবিলিটি 2 মাসেই করা সম্ভব নাকি এটা সেই আমেরিকার সঙ্গে চুক্তির মতোই নির্বাচনে জয়লাভ করার জন্য পদ্মা ব্যারেজের জন্য চুক্তি করা হয়ে গেছিল কারোর সঙ্গে, এমন কিছু? নাকি শেখ হাসিনা পদ্মা ব্রিজ করেছেন, তারেক রহমানকে তো কিছু না কিছু করতেই হবে। করতে পারবেন কি পারবেন না সেটা পরের বিষয়, ঘোষণা তো দেওয়া গেল। আরেকটা কথা, মেগা প্রজেক্ট মানেই মেগা দুর্নীতি। বাংলাদেশের সাধারণ মানুষের ঘামের টাকায় সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে প্রায় 35,000 কোটি টাকা ব্যয়ে $3 বিলিয়ন পদ্মা নদীর ওপর এই নতুন ব্যারেজ নির্মাণের এক চরম আত্মঘাতী এবং অবিবেচনা প্রসূত সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত বুধবার তারেক রহমানের নেতৃত্বাধীন একনেকের সভায় এই মেগা প্রকল্পটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি অত্যন্ত গর্ব ভরে গণমাধ্যমের সামনে এটাকে তাদের মাস্টার মাইন্ড প্রকল্প, এই শব্দটি লক্ষ্য করুন, মাস্টার মাইন্ড প্রকল্প, ডক্টর ইউনূসের সেই মাস্টার মাইন্ডের কথা মনে আছে না, এবং দীর্ঘদিনের লালিত নির্বাচনী ইশতেহারের বাস্তবায়ন বলে দাবি করছেন। তারা জাতিকে স্বপ্ন দেখাচ্ছেন যে এই ব্যারেজ হলে গড়াই, মধুমতি, হিসনা, মাথাভাঙা, চন্দনা, বারাশিয়া, বড়াল এবং ইছামতির মতো দক্ষিণ পশ্চিমাঞ্চলের মৃতপ্রায় নদীগুলো নাকি রাতারাতি পুনরুজ্জীবিত হয়ে উঠবে। 24টি জেলার 7 কোটি মানুষের সুফল ভোগ করবে এবং 2033 সালের মধ্যে 3টি পানি বিদ্যুৎ কেন্দ্র এবং 7টি স্যাটেলাইট শহর গড়ে উঠবে। বেশ কিন্তু এই গালভরা রাজনৈতিক বুলির আড়ালে লুকিয়ে আছে দেশের নদীমাতৃক অস্তিত্ব এবং সামগ্রিক ইকোসিস্টেম বিলীনের এক গভীর ষড়যন্ত্র। যে সরকার অবৈধ ইউনূস সরকারের গর্ভ থেকে জন্ম নিয়েছে এবং তথাকথিত গণ অভ্যুত্থান বা বিপ্লবের নামে যে জুলাই সন্ত্রাসীরা দেশের রাজপথে রক্তের হোলি খেলেছে, তাদের উপর ভর করে ক্ষমতায় আসা এই গোষ্ঠীর কাছে দেশের পরিবেশ, প্রকৃতির চেয়ে রাজনৈতিক চমক, মেগা দুর্নীতির সুযোগই যে বেশি আকর্ষণীয়, তাই প্রকল্প থেকে অত্যন্ত নগ্নভাবে উন্মোচিত হয়েছে। তারেক রহমানের এই সরকার মূলত অবৈধ ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ ছাড়া আর কিছুই নয়, যা দেশের দীর্ঘমেয়াদী স্বার্থ বিকিয়ে দিয়ে নিজেদের সাময়িক রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে মরিয়া হয়ে উঠেছে। আপনাদের মনে করিয়ে দিয়ে কথা বলার আরেকটি কারণ হচ্ছে এই পদ্মা ব্যারেজ নিয়ে কিন্তু ডক্টর ইউনূসের সরকার নাড়াচাড়া শুরু করেছিল এবং রাতারাতি তারা এটির অনুমোদনও প্রায় দিয়ে দিয়েছিল। শেখ হাসিনার সরকার এটা বাদ দিয়েছিল, কারণ শেখ হাসিনার সরকারের ফিজিবিলিটি স্টাডির ফলে বোঝা গিয়েছিল যে এই পদ্মা ব্যারেজ উপকারের বদলে অপকারী বেশি করবে। পরিবেশগত কোনো বস্তুনিষ্ঠ, যুগোপযোগী এবং আন্তর্জাতিক মানের সমীক্ষা ছাড়া এত বড় একটি মেগা প্রকল্প হাতে নেওয়ার মানে হলো পুরো দেশটাকে একটি অনিবার্য খাদের কিনারার দিকে ঠেলে দেওয়া। ব্যারেজ তো আর জাদুর কাঠি নয় যে সেটি মাটি ফুঁড়ে শূন্য থেকে পানির জন্ম দেবে। এটি মূলত নদীর মূল খাত থেকে, গঙ্গা থেকে পানি অন্যদিকে সরিয়ে দেবে, সেটাই তো বলা হচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই নদীর ভাটি অঞ্চলে পানির ন্যায্য অধিকার থেকে চিরতরে বঞ্চিত হয় কিনা সে প্রশ্নটি তো থাকছে। প্রতিবেশী দেশের ফারাক্কা বাঁধের কারণে আমরা গত কয়েক দশক ধরে মর্মান্তিকভাবে দেখছি কিভাবে উজানে পলি জমে নদীর তলদেশ ভরাট হয়ে যায়। ঠিক একইভাবে প্রস্তাবিত পদ্মা ব্যারেজের ফলে পাংশা থেকে রাজশাহী পর্যন্ত প্রায় 145 কিলোমিটার নদীর উজানে ভয়াবহ মাত্রায় পলি জমে তলদেশ ভরাট হবে, যার অবশ্যম্ভাবী পরিণত হবে প্রলয়ঙ্কারী বন্যা এবং 2 তীরে অভাবনীয় মাত্রায় নদী ভাঙন। পদ্মাকে তো আপনারা চেনেন। এই পদ্মা ব্রিজ করতে গিয়ে শুধুমাত্র নদী রক্ষা বা এই যে নদী শাসনে কি পরিমাণ অর্থ ব্যয় হয়েছে। ভারতের বিহারে ফারাক্কার উজানে পাটনা পর্যন্ত গঙ্গার তলদেশ 20 ফুট পর্যন্ত উঁচু হয়ে যাওয়ার যে দুঃসহ এবং ভয়াবহ অভিজ্ঞতা রয়েছে, যে কারণে খোদ বিহারের মুখ্যমন্ত্রী ফারাক্কা বাঁধ ভেঙে ফেলার জোর দাবি তুলেছিলেন। সেখান থেকেও এই নির্বোধ সরকার কোনো শিক্ষা গ্রহণ করছে না।
কোনো ফিজিবিলিটি তো হয়নি। এই ব্যারেজে শুষ্ক মৌসুমে যেটুকু পানি গড়াই বা দক্ষিণ পশ্চিমে সরানো হবে, ঠিক ততটুকু পানি দেশের মধ্যমাঞ্চল এবং মেঘনা মোহনা থেকে চিরতরে হারিয়ে যাবে। এর ফলে আড়িয়াল খাঁ সহ মধ্যমাঞ্চলের শাখা নদীগুলো শুকিয়ে কাঠ হয়ে যাবে, আর পানি প্রবাহের অভাবে মেঘনা মোহনা দিয়ে সাগরের লবণাক্ততা হু হু করে গ্রাস করবে দেশের ভেতরের বিস্তীর্ণ কৃষিজমি এবং জনপদকে। একটি বদ্বীপ বা ডেল্টা হিসাবে বাংলাদেশের গঠনের যে স্বাভাবিক প্রাকৃতিক প্রক্রিয়া, তা পলিপ্রবাহ ব্যাহত হওয়ার কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। একথা আমার নয়, আমি নদী বিশেষজ্ঞ নই। একথা বলেছেন একজন নদী বিশেষজ্ঞ যিনি জাতিসংঘে কাজ করেছেন, ডক্টর নজরুল ইসলাম। প্রথম আলোতে প্রকাশিত হয়েছে, আপনারা দেখে নিতে পারেন। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই ব্যারেজ নির্মাণের পেছনে সুগভীর ভূরাজনৈতিক সমীকরণ। আন্তর্জাতিক নদী আইনের অধীনে ভারতের কাছ থেকে গঙ্গার পানির ন্যায্য হিস্সা আদায়ের যে জোরালো আইনি এবং নৈতিক অধিকার বাংলাদেশের রয়েছে, যা শেখ হাসিনার আমলে এবং তার পিতার আমলে বাংলাদেশ আদায় করেছিল, এই প্রকল্প বাস্তবায়িত হলে তা চিরতরে ধূলিসাৎ হয়ে যাবে। কেন হবে বলছি? ভারত তখন আন্তর্জাতিক সম্প্রদায়কে খুব সহজেই বুঝিয়ে দেবে যে বাংলাদেশ তো নিজেদের ব্যারেজ দিয়ে দক্ষিণ পশ্চিমের পানি সংকট মিটিয়েই ফেলেছে, সুতরাং গঙ্গার হিস্সা বা ফারাক্কা নিয়ে আর কোনো আলোচনা বা দেন দরবারের অবকাশ নেই। বেশ ভালো। কিন্তু মূলত এই কারণেই ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশের ভেতর পদ্মা ব্যারেজ নির্মাণের বিষয়ে ভেতরে এত উৎসাহ দেখিয়ে আসছে। শেখ হাসিনা সেটা করেননি। শেখ হাসিনা ভারতের এই চাপ উপেক্ষা করতে পেরেছিলেন। তারেক রহমান তো মুচলেকা দিয়ে এসেছেন। আমরা যে বারবার বলি তারেক রহমান ক্ষমতায় এসেছেন মুচলেকা দিয়ে, এটা আরেকটা মুচলেকা। আর এখন সেই বিদেশি প্রভুদের খুশি করতেই তারেক রহমানের নেতৃত্বাধীন এই নতজানুর সরকার দেশের স্বার্থ নির্লজ্জভাবে বিকিয়ে দিচ্ছে। দেশ বিকিয়ে দিয়েছেন শেখ হাসিনা ভারতের কাছে, কথা আমরা সবসময় শুনেছি। অথচ দেখুন, ভারতের ক্রমাগত চাপের মুখেও শেখ হাসিনা এই পদ্মা ব্যারেজ বাতিল করে দিয়েছিলেন। আন্তর্জাতিক নদ নদীর ব্যবহার বিষয়ক জাতিসংঘের 1997 সালের চুক্তি স্বাক্ষর করে ভারতের কাছ থেকে গঙ্গার শুষ্ক মৌসুমের প্রবাহে বাংলাদেশের হিস্সা বৃদ্ধির জন্য জোর প্রচেষ্টা চালানোর বদলে তারেক রহমানের সরকার তড়িঘড়ি করে নিজেদের টাকায় এই আত্মঘাতী ব্যারেজ প্রকল্প হাতে নিয়েছে। এখানে আমাদের অবশ্যই চিহ্নিত যুদ্ধাপরাধীর দল জামায়াত ইসলামী এবং তাদের উগ্রবাদী অঙ্গ সংগঠন ইসলামী ছাত্র শিবিরের দেশবিরোধী ভূমিকা নিয়েও কঠোর প্রশ্ন তুলতে হবে। দেশের যখন এত বড় একটি সর্বনাশ হতে চলেছে, তখন তথাকথিত ইসলামী লেবাসধারী এই গোষ্ঠীটি একেবারে রহস্যজনকভাবে নীরব। মানে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি মানে ঢাকা ঢাকা স্লোগান দেওয়া এনসিপি কই আজকে? কারণ ক্ষমতার উচ্ছিষ্ট ভোগ করতে তারা বর্তমানে সরকারের এই পরিবেশ বিধ্বংসী এবং আত্মঘাতী সিদ্ধান্তের নীরব সমর্থক হিসাবে কাজ করে যাচ্ছে। তারা এবং জুলাই সন্ত্রাসীরা কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এমন এক সীমাহীন অরাজকতার দিকে ঠেলে দিয়েছে, যেখানে দাঁড়িয়ে তারেক রহমানের সরকার কোনো প্রকার জবাবদিহিতা স্বচ্ছতা ছাড়াই জনগণের ট্যাক্সের 35,000 কোটি টাকার হরিণ লুট করার অবাধ সুযোগ পাচ্ছে। 71-এর পরাজিত শক্তিরা কখনোই বাংলাদেশের ভৌগোলিক এবং অর্থনৈতিক সমৃদ্ধি চায়নি। আর আজও তারা দেশের নদীমাতৃক মানচিত্রকে ধ্বংস করার এই ষড়যন্ত্রে নেপথ্যে প্রেরণক হিসেবে ভূমিকা রাখছে। শেখ হাসিনার সরকার যখন দেশি বিদেশি নানামুখী ষড়যন্ত্র মোকাবেলা করে সম্পূর্ণ নিজেদের অর্থায়নে প্রবল দেশপ্রেম এবং অসীম সাহসিকতার সাথে প্রমত্ত পদ্মার বুকে পদ্মা সেতু নির্মাণ করেছিলেন, তা সারা বিশ্বে বাংলাদেশের অর্থনৈতিক এবং প্রকৌশলগত সক্ষমতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিল। সেই ইতিহাস সৃষ্টিকারী সাফল্যের প্রতি চরম রাজনৈতিক আক্রোশ আর ভয়াবহ হীনমন্যতা থেকেই কি বর্তমান বিএনপি সরকার এই ব্যারেজ নির্মাণের ফাঁকা আওয়াজ এবং প্রোপাগান্ডা শুরু করেছে? শেখ হাসিনা সেতু করেছেন, তাই জবাব হিসেবে আমাকে একটি ব্যারেজ অন্তত করে দেখাতে হবে, এমন শিশুতোষ জেদ এবং রাজনৈতিক জিজ্ঞাসা থেকেই জন্ম নিয়েছে এই চরম অবাস্তব এবং ভিত্তিহীন মেগা প্রকল্প। একটি পরিবহন অবকাঠামোর সাথে একটি অত্যন্ত সংবেদনশীল নদী নিয়ন্ত্রণ কাঠামোর যে যোজন পার্থক্য রয়েছে, সেই ন্যূনতম কাণ্ডজ্ঞানও এই সরকারের নীতি নির্ধারকদের নেই। থাকবে কেন বলুন? মুচলেকা। প্রকৌশলগত এবং কারিগরি দিক থেকেও এই প্রকল্প একটি চরম ব্যর্থতার জ্বলন্ত দলিল হয়ে উঠতে যাচ্ছে। শুষ্ক মৌসুমের কথা মাথায় রেখে বর্ষা মৌসুমে ব্যারেজে পানি জমিয়ে রাখার অবৈজ্ঞানিক তথ্য দেওয়া হচ্ছে, কিন্তু বর্ষায় যখন আমাদের এই অগভীর ব্যারেজ পানিতে টইটুম্বুর থাকবে, তখন উজানে অতিবৃষ্টির কারণে ভারত যদি হঠাৎ করে ফারাক্কার সবগুলো গেট একসঙ্গে খুলে দেয়,
সেই প্রলয়ঙ্কারী আকস্মিক পানির ঢল এই পদ্মা ব্যারেজ কিভাবে সামলাবে বলুন? এর কোনো উত্তর এই মেকি সরকারের মন্ত্রীদের কাছে নেই। থাকবে কি করে বলুন? যে মন্ত্রীর নামে খুনের অভিযোগ আছে তিনি মন্ত্রিত্বগিরি ফলাচ্ছেন এবং কোন রকমের তার কোনো জনগণের কাছে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। তার কাছ থেকে কি আশা করবেন বলেন? ব্যারেজ টিকিয়ে রাখতে গেলে তখন আশেপাশের সব জনপদ ভাসিয়ে দিতে হবে। তাছাড়া 2 কিলোমিটার দীর্ঘ একটি ব্যারেজে মাত্র 20 মিটার দৈর্ঘ্যে দুটো ফিশ পাস দিয়ে কিভাবে নদীর কোটি কোটি মাছ এবং জলজ প্রাণীর অবাধ বিচরণ নিশ্চিত হবে তার কোনো বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা বা মডেল তাদের কাছে নেই। অতীতে বড়াল নদের উৎস মুখে স্লুইস গেট নির্মাণের কারণে নদীটির যে করুণ মৃত্যু হয়েছিল তা থেকে পানি উন্নয়ন বোর্ড বিন্দুমাত্র শিক্ষা নেয়নি, বরং আগের ভুলগুলো শুধরে গঙ্গার স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার বদলে তারা মেতে উঠেছে আরেকটি দানবীয় এবং ধ্বংসাত্মক কাঠামো নির্মাণের উন্মত্ত মহোৎসবে। একথা আমি হয়তো বলছি, আমি বিশেষজ্ঞ নই, কিন্তু বিশেষজ্ঞ না হয়ে যে কথাটি বলা যায় যে রাষ্ট্র পরিচালনার নামে দেশের প্রাণ প্রবাহ, নদী, প্রকৃতি এবং কোটি কোটি মানুষের জীবন জীবিকা নিয়ে ছিনিমিনি খেলার কোনো ম্যান্ডেট বা আইনি অধিকার কোনো সরকারের নেই। সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, ইউনূস হোক। অবৈধ ইউনূস সরকারের এই বর্ধিত সংস্করণ হিসেবে প্রতিষ্ঠিত তারেক রহমানের এই অযোগ্য সরকার কেবল নিজেদের রাজনৈতিক দেউলিয়াত্ব ঘোচাতে শেখ হাসিনার পদ্মা সেতুর পাল্টা হিসেবে দেশ বিরোধী এই পদ্মা ব্যারেজ নির্মাণের যে অপরিণামদর্শী খেলায় মেতেছে তা বাংলাদেশের বুকে একটা স্থায়ী ক্ষত সৃষ্টি করবে। একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসাবে আমাদের নিজস্ব নদী রক্ষা এবং পানি সম্পদ ব্যবস্থাপনার নীতি কখনোই বিদেশি প্রভুদের তুষ্ট করার জন্য হতে পারে না। এই আত্মঘাতী এবং অবিবেচক মেগা দুর্নীতি প্রজেক্ট অবিলম্বে বাতিল করে গঙ্গার পানির ন্যায্য হিস্সা আদায়ে আন্তর্জাতিক কূটনীতিতে জোর দেওয়াটাই হবে এখন সবচেয়ে বড় দাবি। এই দাবিতে আপনারও যোগ দেওয়া উচিত। আমেরিকার সঙ্গে চুক্তির কে যদি মনে করেন দেশ বিক্রি করে দেওয়ার চুক্তি, এই পদ্মা ব্যারেজ সেরকমই একটি প্রকল্প। চিন্তা করে দেখুন, ভাবুন, সিদ্ধান্ত নিন। ভালো থাকবেন সবাই।